বৃষ্টির পানিতে জলাবদ্ধ খুলনা শহরের বিভিন্ন এলাকা, ভোগান্তিতে বাসিন্দারা। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে, একটু বৃষ্টি হলেই অনেক পানিতে গাড়ি গুড়ি সব তলাইয়ে যায়। বৃষ্টি হইলেই তো এই জায়গায় হাঁটু সমান ওঠে পানি। জলাবদ্ধতাটা অনেক কঠিন অবস্থা, মানুষের চলাচলের খুব অসুবিধা হচ্ছে। কিছু এলাকাতেও জমে পানি। যশোরে দিনে দুপুরে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, প্রাইভেট কারে জানালা ভেঙে ম্যানেজার সহ দুজনকে জিম্মি। ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে রহস্য উন্মোচন এবং গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছে। ডেঙ্গুর হটস্পট বরগুনায় নমুনা সংগ্রহে আইইডিসিআর এর প্রতিনিধি দল। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগী, চিকিৎসক সংকটে হিমশিম অবস্থা। ডেঙ্গু পজিটিভ আসছে ১,৭২,০০০ প্লেটের নিয়ম। তা তো আমরা সিট পাইতেছি না, কিছু না। ডাক্তার আমরা পেয়েছি, অর্ডার হয়েছে ১২ জন, যোগদান করেছেন ৪ জন। সাতক্ষীরার সাবেক এমপি পুত্রের বিলাসী জীবন তছনছ, মাদক সহ সেনাবাহিনীর হাতে ধরা। প্রভাবশালী হয় ব্যবস্থা নেওয়া যায়নি দীর্ঘদিন, বলছে পুলিশ। বাগেরহাটের মোল্লার হাটে পারিবারিক অন্তর্কোন্দলে ৫ দশকে অন্তত ৩০ জনের প্রাণহানি। ঈদের দিন জোড়া খুনের ঘটনায় আবারও আলোচনায় চৌধুরী পরিবার। যত ওসি আসে সব ওসি সাহেবরা মাসুম চৌধুরীর টাকায় দেখে নিয়ে নিয়েছে। এটা পূর্ব পরিকল্পিতভাবেই এগুলো করছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত না করার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। ঘোষিত তারিখ এগিয়ে রংপুরে নামানো হচ্ছে হাড়ি ভাঙা আম। সমন্বয়হীনতায় নির্ধারিত সময়ের আগে বাজার সয়লাভ। গরমের কারণে বাজার আমরা নিয়ে আসতেছি, কিন্তু আমরা আশানুপাতিক মানে দাম পাচ্ছি না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় রয়েছে ভূমিধসের শঙ্কাও। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে ডুবে যায় খুলনা নগরী। গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে জমে হাঁটু পানি। গতরাত থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ৮৬ মিলিমিটার বৃষ্টি হয় খুলনায়। তলিয়ে যায় রয়্যাল চত্বর, রূপসা, পিটাই মোড়, জিন্নাপাড়া সহ নগরীর বেশিরভাগ এলাকা। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। বিপাকে পড়েন পথচারীরা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও। জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনও নিরসন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। যখনই বর্ষা সিজন আসে তখনই আমরা এইভাবে তলায় থাকি, আমাদের খাবার দাবারের কোনো ব্যবস্থাও থাকে না। বৃষ্টি হলে এরকম পানিতে তলায় যায়, আমাদের খুব হয়রানি হতে হয় আর কি। কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু টাকা কোথায় যায়? একটু বৃষ্টি হলেই খুলনা শহর তলিয়ে যায়। নগরবাসীর দুর্ভোগ কমাতে ২০১৯ সাল থেকে প্রায় ৮২৪ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এবং আরও ৬৫২ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন এবং পুনর্বিন্যাস নামে দুটি প্রকল্প বাস্তবায়ন করছে খুলনা সিটি কর্পোরেশন। প্রকল্পের কাজ চলমান থাকায় জলাবদ্ধতা থেকে রেহাই মিলছে না বলে দাবি প্রধান নির্বাহী কর্মকর্তার। ড্রেনের অনেক জায়গায় বন্ধ করে কাজ চলতেছে, এটা একটা সমস্যা। সুয়ারেজ গেটের কাজ চলমান আছে এইটা। আর একটা হচ্ছে, যেহেতু বৃষ্টি এবং জোয়ারটা একই সময় ছিল এবং আমরা জানি যে পশুর নদী যখন জোয়ার হয় তার উচ্চতা এই লেভেলে থাকে, তখন আর পানি নামতে পারে না। এদিকে ভোর থেকে কয়েক ঘন্টার মাঝারি বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরীর কিছু এলাকাতেও দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। তবে কয়েক ঘন্টার মধ্যেই পানি নেমে যায় বলেও জানিয়েছেন স্থানীয়রা। এখানে মানুষ হেঁটে যেতে পারছে না, তারপরে এখানে রিক্সা পড়ে যাচ্ছে, তারপরে অনেক গাড়ি আসতে চাচ্ছে না, যাদের অফিস এখানে আছে। ভোর ৬টা থেকে আসছে এখানে, বৃষ্টি হলো তাই এতটুকু ফানে পর্যন্ত উঠে কি মানুষ হাঁটতে পারে না। একটা সিএনজি গেলে দেখেন জায়গার ধারে থাকে, ওগুলোকে ঠেলে তুলতে হয়। প্রত্যেকেরই আসলে কষ্ট হয়, এটার একটা আশু একটা সমাধান কিন্তু খুবই দরকার আর কি।
এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে মঙ্গলবার দুপুর থেকে পরবর্তী ৭২ ঘন্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথাও জানানো হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। খুলনা নগরে জলাবদ্ধতার আরও খবর জেনে নেব। যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, জলাবদ্ধ এলাকা থেকে পানি নেমেছে কিনা, ভুক্তভোগীরা কি বলছেন? পানি নামতে শুরু করেছে শাওন, কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ হচ্ছে যে 1 থেকে 2 ঘন্টার বৃষ্টিপাতে যে পরিমাণ পানি জমাট বাঁধে শহরে, সেটি আসলে সরতে 5 থেকে 7 ঘন্টা সময় লাগে। এটি আসলে সবসময় খুলনাবাসীর জন্য একটা বিড়ম্বনার বিষয়। আমি যদি বলি, গতকাল রাত থেকে আজ দুপুর 12টা পর্যন্ত 86 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। তারপর যে বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু একদমই সামান্য, গুড়ি গুড়ি, হয়তো 2 বা 3 মিলিমিটার হতে পারে। কিন্তু সে যে বৃষ্টিটা সকালে হয়েছিল সেই পানিটা কিন্তু এখনও প্রতীয়মান দেখতে পাচ্ছেন। আমরা যে রাস্তাটিতে রয়েছে মুজগুন্নি আবাসিক এলাকার সামনে, সেই যে সড়কটি একটি ব্যস্ততম সড়ক, সেটি কিন্তু এখনও পর্যন্ত পানিতে নিমজ্জিত। এবার যদি পাশের আবাসিক এলাকার দিকটা যদি আমরা একটু দেখাই, আবাসিক এলাকার যতগুলো গলি রয়েছে সব গলি কিন্তু এভাবে জলমগ্ন হয়ে পড়েছে। অর্থাৎ মানুষ তাদের বাসাবাড়ি থেকে বের হয়ে আসবে সেটি আসলে নেই, এবং সেখান থেকে যে মেইন রাস্তায় আসবে সেটিও জলবদ্ধ। এ তো গেল এই রাস্তার কথা। এবার নিম্ন অঞ্চলে যে বাড়িগুলো আমরা দেখেছি, সেই জায়গাগুলোতে অনেক বাড়িতেই, বাসাবাড়ির মধ্যে কিন্তু পানি প্রবেশ করেছে, এবং এতটাই প্রবেশ করেছে যে অনেককে দেখেছি খাটের উপর বসে তারা তাদের দিনের যে দৈনন্দিন কাজ, খাওয়া দাওয়া সহ অন্যান্য জিনিস তারা সেরে নিয়েছেন। সে কারণে নগরবাসী বারবার অভিযোগ করে বলেন এটি আসলে তাদের জন্য বরাবরই বিড়ম্বনার বিষয়, এবং এই বিড়ম্বনা কাটাতে মেগা প্রকল্প চললেও সেটি প্রায় শেষ পর্যায়ে। কিন্তু তারপরেও তারা বিক্ষুব্ধ যে আসলে 15,500 কোটি টাকার 1,500 কোটি টাকার যে প্রকল্প চলছে সেটি আসলে সম্পন্ন হওয়ার পরেও জলাবদ্ধতা যাবে কিনা সেটি নিয়ে কিন্তু তারা সংশয় প্রকাশ করেছে, এবং বলেছে এটি আসলে একটি মেগা প্রকল্প নয়, একটি মেগা পরিকল্পনা দরকার। যদি সেটি না হয় তাহলে নগরবাসীর যে দুর্ভোগ সেটি যেমন ছিল, যেমন আছে, তেমনটি থেকে যাবে বলে তারা অভিযোগ করেছে। এবং তারা বারবার একটাই কথা বলে যে এই জলাবদ্ধতা নিরসনে বারবার সিটি কর্পোরেশনকে তাগিদ দিয়েছে, নগরবাসী ক্ষুব্ধতা প্রকাশ করেছে, নাগরিক নেতারা ক্ষুব্ধতা প্রকাশ করেছে, কিন্তু সিটি কর্পোরেশনের যে দিকটায় কর্ণপাত দেওয়া উচিত তারা আগে পরে যেভাবে দিয়েছে সেটি পরিকল্পনার ঘাটতি রয়েছে বলে নাগরিক নেতারা মনে করেছে। সে কারণে আগেই বলেছি, একটি মহাপরিকল্পনার মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনকে যদি সাজানো না হয় তাহলে জলাবদ্ধতার যে দুর্ভোগ সেটি আরও বেশি আগামীতে ঘনীভূত হবে বলে তারা মনে করে। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে। যশোরে দিনে দুপুরে প্রকাশ্যে নগদের 55 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। প্রাইভেট কারের জানালা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করা হয় ম্যানেজার সহ 2 জনকে। পরে টাকার ব্যাগ নিয়ে 4 দুর্বৃত্ত সটকে পড়ে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। যশোর শহরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের এজেন্ট অফিস। কক্ষে আছেন 6 জন, সবাই নগদের কর্মী। তাদের মধ্যে ম্যানেজার ও অ্যাকাউন্টেন্ট রওনা দেন মনিরামপুরের উদ্দেশ্যে। পথে দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার তারা। ভুক্তভোগীরা জানান 55 লাখ টাকা উপজেলা অফিসে পৌঁছে দিতে প্রাইভেট কারে যাচ্ছিলেন তারা। বেলা 12টার দিকে পৌঁছান কুয়াদা জামতলা এলাকায়। সেখানে একটি মোটরসাইকেলে পিছু নেয় 4 দুর্বৃত্ত। গাড়ির জানালা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। টাকার ব্যাগ লুটে নিয়ে তারা সটকে পড়ে বলে দাবি নগদের কর্মীদের। কুয়াদার থেকে আমাদের সামনে এসে গাড়ি আমাদের আগে পিছে কোনো সময় আমাদের গাড়ি যে ফলো করতেছে এরকম আমরা কোনো গাড়ি দেখিনি। চাকু ছাড়া কোনো অস্ত্র ব্যবহার করেছে? চাপাতি ছিল। পরে 999-এ ফোন করে জরুরি সহায়তা চাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে আইন শৃঙ্খলা বাহিনী। 4 জন সুপারভাইজার যে টাকাগুলো নিয়ে আসছে, নিয়ে এসে এখান থেকে প্রবীণ ভাই টাকাটা নিয়ে মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারপরে 9টা 45-এ ফোন দিয়ে বলে যে টাকা আছে 2টা মোটরসাইকেলে 4 জন এসে গাড়ির গ্লাস ভেঙে গলায় চাকু ঠেকিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে চলে গিয়েছে।
পুলিশ বলছে দিনে দুপুরে প্রকাশ্যে টাকা লুটের ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্তে মাঠে নেমেছেন তারা। এই ঘটনার প্রেক্ষিতে আমাদের পুলিশের জিবি, সাইবার ক্রাইম এবং আমাদের এডিশনাল এসপি ক্রাইম নিজে সরেজমিনে এটার ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে রহস্য উন্মোচন এবং গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছে। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের মাঝে। নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে দেশের অর্ধেকেরও বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী এই জেলায়। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অস্বাভাবিক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে বরগুনায় অনুসন্ধান শুরু করেছে আইইডিসিআর। হাসপাতালের কোনো আসনই আর ফাঁকা নেই। আলাদা ওয়ার্ড করেও সামাল দেওয়া যাচ্ছে না ডেঙ্গু রোগীর চাপ। বাধ্য হয়েই মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অনেকে। হাসপাতালে আসছি, আসার পরে ডাক্তার টেস্ট দিয়েছে, ডেঙ্গু টেস্ট দিয়েছে। ডেঙ্গু পজিটিভ আসছে। 1,72,000 প্লেটের নিয়ম। জিভা ব্যথা, তারপরে মাথা ব্যথা, পেটে একটু ব্যথা আছে। স্টার্টিং ছিল 2,08,000, 3 দিন হয়েছে। 3 দিনে কমতে কমতে 1,40,000 আইছে। বরগুনায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। অ্যাডিস মশার আক্রমণে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। এমনকি চলতি মৌসুমে দেশের অর্ধেকেরও বেশি ডেঙ্গু আক্রান্ত এই জেলায়। স্বাস্থ্য বিভাগও ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে বরগুনাকে। মাথায় যন্ত্রণা, বুকে ব্যথা, তারপর হলে খাইতে পারে না, বমি আসে, এই সমস্যার জন্য হসপিটালে নিয়ে আসছি। এখন তা তো আমরা সিট পাইতেছি না, কিছু না। বাচ্চা এই তো 5-6 দিন হয়েছে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। আর প্লেটলেট কমতেছে আস্তে আস্তে। 3 দিন যাবত টেস্ট করছি, কালকে 1.5 লাখ আসছে। এখন বাচ্চা আজকে কালকে থেকে কিছুই খাইতেছে না। শনিবারে ভর্তি হয়েছি, আর আমার শরীর সবসময় ঠিক ছিল। 2 দিন পরে আবার পেটে ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব। ঠিক কী কারণে জেলায় অস্বাভাবিক গতিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে তা জানতে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে আইইডিসিআর এর 6 সদস্যের প্রতিনিধি দল। এখানে যে ডাব খাচ্ছে, ডাবের খোসায়, টবের মধ্যে কিংবা টায়ারের মধ্যে, বাসাবাড়িতে যে পানি আমরা বৃষ্টির পানি এখানে রিজার্ভ করার একটা প্রবণতা মনে হয় আছে। এই যে পানিগুলো জমা রাখা হয়, এই পরিষ্কার পানিটাতেই হচ্ছে ডেঙ্গুর মশা বিস্তার লাভ করে। অন্য জায়গার চেয়ে বরগুনায় কেন ডেঙ্গুটা প্রকোপটা বেশি সেটা আমরা ইনভেস্টিগেশন করতে এসেছি। আমাদের আসলে কার্যক্রম চলমান। ডেঙ্গু রোগীর চাপে যখন হাসপাতালে হিমশিম অবস্থা, তখন আবারও প্রকট হয়ে উঠেছে চিকিৎসক সংকট। চাপ সামাল দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় 12 জনকে পদায়ন করলেও যোগ দিয়েছেন মাত্র 4 জন। ডাক্তার আমরা পেয়েছি, অর্ডার হয়েছে 12 জন, যোগদান করেছেন 4 জন। এর ভিতরে 2 জন হচ্ছে খণ্ডকালীন 1 সপ্তাহের জন্য অর্ডার হয়েছে। ওনাদেরটা 21 তারিখে ওনাদের ডিউটি শেষ হয়ে যাবে। বরগুনায় এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 19 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। করোনা শনাক্তের জন্য কুড়িগ্রামে 65 লাখ টাকা দিয়ে নির্মিত পিসিআর ল্যাব তালাবদ্ধ। এখনো বসানো হয়নি কোনো যন্ত্রপাতি, ল্যাবের জন্য নিয়োগও দেয়া হয়নি কাউকে। সেই সাথে গোটা জেলায় রয়েছে নমুনা পরীক্ষার কিট সংকট। অথচ নতুনভাবে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা। নতুন করে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। বলা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেও 5 গুণ বেশি প্রাণঘাতী বর্তমান ওমিক্রন XBB। পার্শ্ববর্তী দেশগুলোর মতো বাংলাদেশেও প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মহামারীর সময় উত্তরের জনপদ কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য 65 লাখ টাকা দিয়ে তৈরি করা হয় আধুনিক পিসিআর ল্যাব। গত বছর নভেম্বরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। তবে এখনো বসানো হয়নি কোনো যন্ত্রপাতি, নিয়োগ হয়নি কোনো লোকবল। এখানে কোনো যন্ত্রপাতি এখনো আসে নাই, প্লাস কোনো লোকবল এখানে নিয়োগ করা হয়নি। কুড়িগ্রামের যে মঙ্গাবৃত জনগণ আসলে করোনা টেস্ট করার জন্য তাদের বাইরে গিয়ে টেস্ট করতে হবে, এই সামর্থ্য তাদের নাই। হাসপাতাল বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাদের পর্যাপ্ত মেশিনারিজ এবং জনবল থাকলে সেই অনুযায়ী তারা এটা চালু করতে পারে। শুধু এখানেই নয়, জেলায় নেই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কোনো কিট। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জামও নেই। জেলা স্বাস্থ্য বিভাগে যে মজুদ আছে তা সবই মেয়াদোত্তীর্ণ। নতুন করে সকল সরঞ্জামের চাহিদা দেওয়ার কথা জানালেন সিভিল সার্জন।
র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট, সেগুলোর জন্য আমরা চাহিদা পাঠিয়েছি। তো আমাদের এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট হসপিটালেও কার্যক্রমটা প্রাথমিকভাবে হচ্ছে সদর হাসপাতালগুলোতে শুরু হবে টেস্ট কার্যক্রম, পর্যায়ক্রমে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে শুরু করব আমরা। দ্রুত জনবল নিয়োগ ও যন্ত্রপাতি বসিয়ে পিসিআর ল্যাব চালুর দাবি জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রূপগঞ্জের বালু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ 3 দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে রাজধানীর পাতিরা এলাকার পিডিএল ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, গত 15 জুন সন্ধ্যায় নানার বাড়িতে বেড়াতে এসে বালু নদীতে গোসল করতে নামে সৃজন সাহা। এ সময় তার ছোট ভাই সূর্য সাহা মোবাইল ফোনে সৃজন সাহার গোসলের ভিডিও ধারণ করছিল। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে পানিতে ডুবে যায় সৃজন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। মাছগুলো কি খোলা যায়নি না বন্ধ করে? সাতক্ষীরার সাবেক নারী এমপি রিফাত আমিন পুত্রের আলিশান বাড়িতে জীবনযাপন, বিলাসী গাড়িতে চলাফেরা, সবকিছুতে ছিল রাজকীয় ব্যাপার। তবে এখন সবই শেষ, মাদকসহ ধরা পড়েছে সেনাবাহিনীর হাতে। জমি ঘরবাড়িও দখলে নিচ্ছে প্রাসাদ নির্মাণ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। রোববার দুপুর সাতক্ষীরা থানার সামনে সাবেক নারী এমপি রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনীর অভিযান। এয়ারগান, মাদক সহ আটক হন সাবেক এমপির ছোট ছেলে সাফায়েত সরোয়ার রুমন। আমরা আটক করলাম একজনকে, একটা এয়ারগান পেয়েছি মেরিন টার্কি, আমরা ইয়াবা পেয়েছি, ব্যথানাশক ইনজেকশন যেগুলো দিয়ে ড্রাগ নেওয়া হয় সেগুলো ইনজেকশন আছে প্রায় 50 পিসের উপরে। 2014 থেকে 18 সাল পর্যন্ত আওয়ামী লীগের এমপি ছিলেন রিফাত আমিন। এমপি পদ যাওয়ার পর পাড়ি জমান বিদেশে। মাদকের ছোবলে ছোট ছেলে রুমনের এমন পরিণতি বলছেন স্থানীয়রা। ওর ফ্যামিলি থাকে না, সবাই থাকে বাইরে, ওর বউ বাচ্চা ওর সাথে থাকে না। ডিপ্রেশনের শিকার হয়ে হয়তো আজকে ও এই পর্যায়ে, ওরে গাইড করার কোনো লোক নেই। নেশাগ্রস্ত হওয়ার কারণে মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে। বিলাসবহুল বাড়িটির ঠিক পেছনে কাঠের তৈরি এই প্রমোদখানা, নির্মাণ ব্যয় 30 লাখ। স্থানীয়রা বলছেন, নারী এবং মদ নিয়ে এখানে করা হতো ফুর্তি। সাবেক এই এমপি পুত্রের বিলাসী একটি গাড়ি পড়ে আছে শহরের কোকরালি এলাকায়। প্রভাবশালী পরিবার হওয়ায় এতদিন ব্যবস্থা নেওয়া যায়নি বলছেন পুলিশ কর্মকর্তা। প্রভাবশালী ব্যক্তির ইয়ে ছিল, সেই ক্ষেত্রে পুলিশ ইতিপূর্বে হয়তো অবগত থাকলেও ব্যবস্থা নিতে পারেনি। যেহেতু এখন আমরা এরকমের তথ্য পেয়েছি এবং তথ্য পাওয়ার ফলেই আমরা যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করেছি। এদিকে কিনেছেন দাবি করে সোমবার সকালে সাবেক এমপির জমি ও ঘরবাড়ি দখলে নেয় প্রাসাদ নির্মাণ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। নির্মাণ করা হয় প্রাচীর। এ সময় তাদের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটের অভিযোগ তোলেন প্রতিবেশীরা। ইউসুফ আব্দুল্লাহ ভাই, উনি নাকি নিয়েছে এই জায়গাটা, যে জায়গাটা বিক্রি করেছে সেও আওয়ামী লীগের লোক। থাকাকালীন জিনিসটা দখল হয়নি কেন? এখন চলে যাওয়ার পরে দখল হওয়ার কারণটা কি? তারা যদি জমি কিনি থাকে এসে দখল দায়িত্ব করুক। এইভাবে মনে করেন একটা বাড়ির দরজা ভেঙে লুটপাট করা, সিসি ফুটেজ, সিসি ক্যামেরা কাটা ঠিক না। প্রাসাদ নির্মাণ লিমিটেড এই জমিটা 2023 সালে ক্রয় করে, 26.40 কাঠা জমি এই জমিটা ক্রয় করে। ক্রয় করার পর থেকে বিভিন্ন সময় সে দখল দেয় না। এটা কোম্পানির প্রতিনিধি হিসাবে আমরা এসেছি জায়গাটাকে সংরক্ষণ করার জন্য। খবর পেয়ে জমি ও বাড়ির চারপাশে দেয়া নতুন নির্মিত প্রাচীর ভেঙে দেয় সেনাবাহিনী। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। আধিপত্য বিস্তারের জেরে 50 বছরে ঝরেছে 30 প্রাণ। পারিবারিক বিবাদের জেরে রক্তাক্ত বাগেরহাট মোল্লাহাটের চৌধুরী পরিবার। একই বংশের সদস্যরা মারছেন পরস্পরকে। কিছুতেই থামানো যাচ্ছে না হামলা আর খুনোখুনি। ঈদের দিন জোড়া খুনের ঘটনার পর আবারও টক অব দ্য টাউন এই পরিবারের অন্তর্কন্দল। সচেতন মহলের অভিমত, মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় থামানো যাচ্ছে না এই বিবাদ। ঈদের আনন্দ মুহূর্তেই মলিন ভাইয়ের রক্তে। কোরবানির দিনই যে এমনভাবে পরপারে চলে যাবে আদরের ভাই, তা ভাবেনি এই দুই বোন।
7 জুন কোরবানির মাংস বিতরণ নিয়ে সংঘর্ষে একই বংশের সদস্যদের হাতে প্রাণ যায় মুরসালিন চৌধুরী ও তার চাচাতো ভাই আজিজুলের। আধিপত্যের লড়াইয়ে বংশগত বিরোধ কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে তার দগদগে প্রমাণ বাগেরহাট মোল্লাহাটের সিঙ্গাতি গ্রামের চৌধুরী পরিবার। ওসি সাহেব থাকাকালীন মাসুম ভাই নে আমার ভাই মুরসালিন চৌধুরী রে মারে তুই যায়। যারা মারছে আমার বাচ্চারে শিশু বাচ্চা ইতিম মানাইছে, আমি তাদের বিচারও চাবো। যত ওসি আসে সব ওসি সাহেবরা মাসুম চৌধুরী টাকায় দেখে নিয়ে যায়। জানা যায় প্রায় অর্ধশত বছরের বংশগত বিবাদে রণক্ষেত্র চৌধুরী পরিবার, যা শুরু জমিজমা নিয়ে বিরোধে আর বর্তমানে আধিপত্য বিস্তারের জের। কে বড় কে ছোট এই ভাগাভাগি নিয়েই এদের ভিতরে প্রায় 50 বছর এই যে আত্মঘাতী গ্যাঞ্জাম। বিরোধে শুরু হয় এনায়েত চৌধুরীর সাথে একই বংশের কাবুল চৌধুরীর। দ্বন্দ্ব গড়ায় পরবর্তী প্রজন্মেও সংঘর্ষ সংঘাত লেগেই থাকে এনায়েতের ছেলে মাসুম চৌধুরীর সাথে কাবুল আর এরশাদ চৌধুরীর। শুধু এই জোড়া খুন নয়, গেল 50 বছরে দুই পরিবারের সংঘাতে প্রাণ ঝরেছে অন্তত 30 জনের, যার মধ্যে মাসুম চৌধুরী গংদের হাতেই গত 16 বছরে মারা গেছে 9 জন, জানিয়েছে এলাকাবাসী ও পুলিশ। তবে মাসুমের স্বজনদের দাবি সবই বানোয়াট, পরিকল্পিতভাবে তাদের ফাঁসানোর চেষ্টা। আর এটা পূর্ব পরিকল্পিতভাবেই এগুলো করছে। আর আমাদের আমার দেওয়ার ভাসুররা ওখানে গেছিল খালি হাতে, নিছকে উইদাউট অস্ত্র ছাড়া। এসব হত্যাকাণ্ডে মামলা মকদ্দমা হয়েছে ঢের, তবে কাগজে কলমেই সীমাবদ্ধতা, প্রভাব প্রতিপত্তি আর রাজনৈতিক ছত্রছায়ায় ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে হত্যার নেপথ্যের অপরাধীরা। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত না করার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। পুলিশের মতে পূর্ববর্তী ঘটনার তদন্তের ঘাটতির জন্যই বারবার পার পেয়ে যায় আসামিরা। তবে জোড়া খুনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস পুলিশ সুপারের। পূর্ববর্তী তদন্তের ঘাটতির জন্য এই ঘটনা বারবার করে ঘটছে, তো পূর্ববর্তী ব্যাপারে কী হয়েছে আমি বলতে পারবো না, তবে এইটুকু নিশ্চিত করতে পারি যে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আমরা একেবারে সুষ্ঠুভাবে তদন্ত করব। ঈদের দিন জোড়া খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। স্থানীয়দের মতে একটি মামলাতেও যদি সুষ্ঠু বিচার হয় তাহলে থামতে পারে লাশের মিছিল, নিশ্চিত হতে পারে নিরাপত্তা। কেননা চৌধুরী বনাম চৌধুরী এই দ্বন্দ্বে শুধু এই দুই পরিবার নয়, আতঙ্কে গোটা গ্রাম। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। হবিগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় হেলপার লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে সিলেটের জালালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় লিটনকে। ধর্ষণ মামলায় বলা হয়, রোববার বাসে রাজধানী থেকে হবিগঞ্জে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ওই তরুণী। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্য অতিক্রম করে চলে যান মৌলভীবাজারের শেরপুর পর্যন্ত। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। আউশকান্দি এলাকা পার হওয়ার পর বাসের অন্য যাত্রীরা নেমে গেলে তাকে পেয়ে পালাক্রমে নির্যাতন চালায় বাসের হেলপার লিটন মিয়া ও চালক সাব্বির। ঘটনাস্থল থেকে আটক হয় বাসের চালক সাব্বির। ঘোষিত তারিখ থেকে 3 দিন এগিয়ে এনে আজ থেকে নামানো হচ্ছে রংপুর মিঠাপুকুরের হাড়িভাঙা আম। এর আগে 20 জুন বাজারজাতের তারিখ নির্ধারণ করেছিল কৃষি বিভাগ, কিন্তু চাষি ও ব্যবসায়ীদের সাথে কৃষি বিভাগের সমন্বয়হীনতায় নির্ধারিত সময়ের আগে বাজার সয়লাব হাড়িভাঙায়। প্রায় 2 সপ্তাহ ধরেই উত্তরাঞ্চলের তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রচন্ড তাপদাহে নাকাল জনজীবন, প্রাণ প্রকৃতিতে উত্তাপ, যার প্রভাব পড়েছে রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙা আমে। কৃষি বিভাগ থেকে ঘোষণা ছিল হাড়িভাঙার আনুষ্ঠানিক বাজারজাত হবে 20 জুন থেকে, কিন্তু উত্তপ্ত আবহাওয়ায় পাকতে শুরু করেছে আম। কৃষকদের অভিযোগ, সমন্বয় না করে কৃষি বিভাগ বাজারজাতের তারিখ নির্ধারণ করায় বিড়ম্বনায় তারা। গাছেও রাখতে পারছেন না আম, বাজারে এনেও পাচ্ছেন না দাম। মাঠ পর্যায় থেকে সিদ্ধান্তটা নেওয়া হয় নাই। হাড়িভাঙা আম কিছু কিছু গাছের বয়স 30 বছর প্লাস। এই গাছের আমগুলো একটু আগে পাকে। রোদের কারণে আমরা গরমের কারণে আমরা গাছ থাকতেছে না, তাড়াতাড়ি পাকতেছে। বাগান সংশ্লিষ্টদের দাবি, বাজারজাতের তারিখ নিয়ে পরিস্থিতি এখন ঘোলাটে। বিভিন্ন অঞ্চলের পাইকার কিংবা অনলাইন ব্যবসায়ীরা আম কিনছেন না, ভরসা তাই স্থানীয় গ্রাহক, যার বিরূপ প্রভাব পড়েছে দামে। গাছে আম ঠিকই থাকতেছে না, হ্যাঁ
এই জন্য বাজার আমরা নিয়ে আসতেছি, কিন্তু আমরা আশানুপাতিক মানে দাম পাচ্ছি না, ব্যাপারই নাই। পুলিশ সার্ভিস চালু হলে তাহলে যাইতো, সব বিভিন্ন দেশে যাইতো। কৃষি বিভাগ বলছে এবার উৎপাদন এবং আমের সাইজ বেশ ভালো। জেলা প্রশাসনের মধ্যস্থতায় বাজারজাতের তারিখ 3 দিন এগিয়ে নেওয়া হয়েছে। কৃষক ভাইরা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, গাছের দিকে তারা দেখছেন যে কখন ম্যাচুরিটি আসে, পরিপক্ক অবস্থায় আসলে কিন্তু তারা আম পেরিয়ে কয়েকদিন রেখে তারপরে বাজারজাতকরণ করে। আমরা চেষ্টা করছি যে প্রত্যেক বছরের ন্যায় এবারও যেন একটা উৎসবমুখর পরিবেশে হাড়িভাঙা আমের উপর ভিত্তি করে যে সকল প্রান্তিক কৃষকরা আমাদের দিকে মুখ চেয়ে তাকিয়ে আছেন, যে তারা এই সময়টা তাদের যে ব্যবসার যে মৌসুম সেটা তারা সফল হবে। এবছর সারা দেশে হাড়িভাঙার বাগান থেকে 20 লাখ মন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। ফি বছরই যাতায়াত এবং ন্যায্য মূল্য পাওয়া নিয়ে মহা ঝক্কি ঝামেলা পোহাতে হয় হাড়িভাঙা সংশ্লিষ্টদের। তাদের দাবি একটি বিশেষায়িত হিমাগার, একটি বিশেষ ট্রেন, আশেপাশের রাস্তাগুলো মেরামত এবং ব্যাংকিং ব্যবস্থাপনার পাশাপাশি বিদেশে রপ্তানি শুরু করা গেলে হাড়িভাঙার ন্যায্য মূল্য নিশ্চিত হবে। পাশাপাশি জিআই পণ্যের যে সুবিধা সেগুলোও পাবে চাষি, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা। এজন্য এখনই সরকারকে উদ্যোগ নেয়ার দাবি তাদের। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, পদাগঞ্জ, রংপুর। দর্শক, যেতে চাই হাড়িভাঙা আমের বাজার পরিস্থিতি জানতে রংপুরে সহকর্মী সরকার মাঝারুল মান্নানের কাছে। মাঝার, প্রথম দিনে বাজারে আমের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি বক্তব্য? শাওন, আপনাকে যদি বলি যে প্রথম দিনে নয়, আসলে আজকে হয়তো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো, এই বাজারজাত শুরু হলো, কিন্তু তার আগে অর্থাৎ 15 দিনেরও বেশি সময় ধরে কিন্তু যে হাড়িভাঙার রাজধানী বলা হয় পদাগঞ্জ, সেখানে আমে সয়লাভ হয়ে গেছে। আজ কিন্তু প্রচুর পরিমাণে আম এসেছে। এখন বিকেল, সেই সকাল থেকে শুরু হয়েছে আম এবং 12:30টার দিকে এখানে যে ডিসি উদ্বোধন করেছেন আনুষ্ঠানিকভাবে, তারপর থেকে কিন্তু অসংখ্য ভ্যানে করে এবং বিভিন্নভাবে এখানে এই হাটটিতে এসেছে। আপনাকে যদি একটুখানি ক্যামেরায় আমরা দেখাতে পারি যে মূল যে জায়গাটি আছে হাট, সেই হাটটির পাশে দুই পাশে যে সড়ক আছে, সেই সড়কের মধ্যেও কিন্তু দেখেন অসংখ্য যানবাহনে, অর্থাৎ ভ্যান, গাড়ি, ট্রলি সহ অন্যান্য যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোতে এসে কিন্তু এই হাড়িভাঙা আম এভাবে কিন্তু বসে আছেন। তবে ক্রেতা কম। অর্থাৎ এই ক্রেতা কমের কারণ হিসেবে যারা এখানে ব্যবসায়ী আছেন তারা যেটা বলবার চেষ্টা করছেন যে আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যেহেতু এই তারিখ নিয়ে একটা জটিলতা ছিল, ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তারা কিন্তু কিনছিলেন না। আজ হয়তো তারা কিনবেন বা দেখাদেখি করছেন, আগামীকাল থেকে হয়তো সেটি এই বেচা বিক্রিটি ভালোভাবে শুরু হবে। তবে একটি জটিলতা যেটি হচ্ছে যে প্রায়শই হয় কিছুক্ষণ আগেই এখানে একটি বড় ধরনের দুর্ঘটনা হয়েছিল। একটি ট্রলি একটা বাইসাইকেলকে, আমবাহী বাইসাইকেলকে ধাক্কা দিয়ে সেখানে পড়ে গিয়েছিল। অর্থাৎ এই যে জায়গাটি আমরা আপনাকে দেখাচ্ছি, এই জায়গাটিতে যদি পুলিশের এখানে নজরদারি বাড়ানো যেত তাহলে এই রাস্তায় এই ভ্যানগুলো থাকতো না, তখন কিন্তু একটা শৃঙ্খলা আসতো এবং বেচা বিক্রির জন্য সুবিধা হতো। আমরা একজনের কাছে একটু জানতে চাই যে কি অবস্থা, হাটের এই ব্যবস্থাপনার কি অবস্থা? হাটের এই ব্যবস্থাপনা খুব শোচনীয় নয়। এখানে যদি আপনার ডিসি মহোদয় যদি আপনার ওই পুলিশ প্রশাসন পাঠিয়ে দিয়ে এই আমের সিজনে যদি একটু সতর্ক করে দিত, তাহলে আপনার যে হাটের মেইন জায়গা, যে এই যে হাটের যে মেইন জায়গা হলো তোমার আমহাটি রাস্তা থেকে তোমার মেইন জায়গায় পাঠিয়ে দিলে যা হোক জনগণ চলাচল করতে পারত। অর্থাৎ শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আমরা শৃঙ্খলা আনা গেলে হাটটিতে বেচা বিক্রি শুরু হবে। আপনি জানেন যে এবার কৃষি বিভাগ টার্গেট করেছে প্রায় 500 কোটি টাকার বেচা বিক্রি হবে, যার প্রায় 150 কোটি টাকা এই হাট থেকেই বেচা বিক্রি হবে, এরকম ধারণা কৃষি বিভাগ দিয়েছে। শাওন, মাঝার, ধন্যবাদ আপনাকে।